শ্বশুরবাড়ি এসেছি কাজ করার জন্য, কিন্তু করতে পারবো না, একটা বাধা পড়ে গেছে। যেটুকু করেছি স্নান করে আসলাম, ঘাটে মাকে জল দিয়ে এসেছি, গঙ্গায় যে জল দিয়ে সেটা দিয়েছি। আর এখন যে ফল খেতে দেবো, যা কিন্তু ফল দিয়ে নেবো মায়ের নামে, কারণ আমি খেলেই তো মা পাবে, এই সময় ফলগুলো খাই। কিন্তু তারপরে এখন থাকতে হবে এখানে। দেখা যাবে শাশুড়িমা বাড়ি আসছে, এসে কী বলে সেটা সেই মতো আর কি কাজ কাজ করবে। যে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটা এখন ভিজলে তারপরে খাবো। এখানে যে দুধ এনেছি, আর এর তো সাবু অল্প কটা রয়েছে, এর মধ্যে রয়েছে চিনি, আর এখানে এর মধ্যে রয়েছে কিছু কলা আর কিছু বেদানা। এগুলোই এখন এখানে বের করে নিলাম। শ্বশুরবাড়ি এসেছি, ভেবেছিলাম যে শ্বশুরবাড়িতে বসেই কাজটা সারবো, মায়ের কাজটা 3 দিনের যে কাজ, কিন্তু সেটা তো করা সম্ভব হচ্ছে না। একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি, কারণ আমার মানে গা নোংরা হয়েছে, যেটা হলে মানে কোনো কিছু করা যায় না। ব্রাহ্মণের সাথে কথা বলা হয়নি, তবুও ভেবেছিলাম যে বলতে হবে। তো দেখছি যে সবার সাথে আলোচনা করছি, কথা বলছে যে 3 দিন পরে কাজ পেলেও তো সে আবার 6 দিন হয়ে যাচ্ছে। তাই 6 দিন যদি এভাবে থাকি, আর 2 দিন থেকে একবারে ভাইদের সাথে কাজ করতে বলছে। এর জন্য এখনও জানি না কি করব, দেখা যাক। শাশুড়ি মা এখনও বাড়ি আসেনি, বাড়ি আসুক, তার সাথে কথা বলি। আরও সবাই রয়েছে, তাদের সাথে কথা বলি, যেটা করলে ভালো হবে সেটাই করব। এখন এই বাড়িতে, শ্বশুর বাড়িতে এখানে থাকবো না বাবার বাড়িতে যাব, এখনও বুঝতে পারছি না, সঠিক সিদ্ধান্ত এখনও হয়নি। যখন যাব সেটা তোমরা দেখতে পারবে। আর এই যে এখানে দেখছো, এই যে ছেলে শুয়ে রয়েছে, এখানে পাটি পাতা রয়েছে, তো কাকিমা ওকে বালিশ টালিশ এনে দিল। এখানে ও একটু ঘুমাচ্ছে, উপরে ফ্যান চলছে, ঠান্ডা হাওয়া পাচ্ছে, এর জন্য ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের সামনে আর কী বলবো, এতক্ষণ সবাই ছিল, কেননা সে সময় তো আর ভিডিও অন করার মতন সেরকম মানসিকতা থাকে না, তোমরা তো বুঝতেই পারো সেটা। পিসি শাশুড়ি এসেছিলো, আর একটা যা এসেছিলো, মানে পিসি শাশুড়ির ছেলের বউ, আরও প্রতিবেশী কাকিরা দিদিরা এসেছিলো, সবাই, তাদের সাথে কথা বললাম এতক্ষণ, এর জন্য তোমাদের সাথে আর দেখানো হয়নি। যাই হোক, এখন এই যে বসে রয়েছি শাশুড়ি মার অপেক্ষায়, উনি আসুক, আসার পরে কী বলে তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি। আর সাবুটা ভিজলে তারপর আমি সাবুটা খাবো, মানে ভেজে নিই বলে, এর জন্য। আর এটা তো সন্ধ্যার আগে খেতে হয়, এর জন্য সন্ধ্যার আগেই খেয়ে নেব। তো ভিজে নিই সাবুটা, তারপরে খেয়ে পরে আবার আসছি। এই যে আমার একটা দিদি এসেছে, কাকি এসেছে, দেখছে, আর আমি তো বসে রয়েছি। আর এই যে আমার যা সন্ধ্যা দিতে যাচ্ছে, আমার ছেলে ওখানে বসে ভাত খাচ্ছে, ঘুমিয়েছিল, এখন উঠলো, উঠে ভাত খাচ্ছে। হঠাৎ করে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, তারপরে শাশুড়ি মা আর ভাসুরের দোকান থেকে ওষুধ এনে দিল, সে ওষুধ খেলাম। মাথা ঘোরাচ্ছে, উঠে বসতে পারছি না, হাত ঝিনঝিন করছে, কপাল যন্ত্রণা করছে। তারপর ওষুধ খেয়ে এই যে শুয়ে রয়েছি, এখানেই সারা রাত শুয়ে থাকবো। আমি, ছেলে, শাশুড়ি মা 3 জনই একই জায়গায় শুয়ে থাকবো। তো সবাই যে আমার পাশেই রয়েছে। হঠাৎ করে শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল। আসলাম তোমাদের সামনে, ছাদে আসলাম, শরীরটা ভালো লাগছে না। কালকে তো দেখলে ওষুধ খেলাম, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, আর এই হাতগুলো সব ঝিনঝিন করছিল, মানে খুব দুর্বল লাগছিল শরীরটা। এর জন্য শাশুড়ি মা ওষুধ এনে দিল আমার বাসুরের কাছ থেকে, দাদার কাছ থেকে। তো এখন এই যে উঠে আসলাম, ওকে বিরাজ করছি, বিরাজ বলতে কি আঙুল দিয়ে বিরাজ করছি, কারণ বিরাজ দিয়ে তার বিরাজ করতে পারবো না, একটু কলগেট দিয়ে আঙুল দিয়ে দাঁত মারছি।
আর আজকে তো আমার 3 রাত পার হলো, মানে আজকে হচ্ছে আমার কাজ করার কথা ছিল, ব্রাহ্মণদের মন্ত্র পড়ার যে নিয়মটা সেটা আজকেই করতে হতো। সেটা তো আর করতে পারবো না, কেননা বাধা পড়ে গেছে, এর জন্য ওটা আর করা হবে না। তো সবার সাথে কথাবার্তা আলোচনা করলো আমার শাশুড়ি মা, আমার পিসি শাশুড়ির সাথে, আরও এখানকার যেসব কাকি শাশুড়িরা আছে তাদের সাথে, আমার বাসুরের সাথে। বলছে এভাবে তো বাধা পড়ে গেলে তো আর করা যাবে না, এখন কি করা যাবে, ভাইদের সাথেই কাজ করতে হবে। এখন আমি আবার ওই বাড়িতে চলে যাব, বাবার বাড়িতে। আর আমার শাশুড়ি মা আমার জন্য কিছু, মানে নিয়ম যেটা, যে মেয়েদের বিয়ের পরে তো শ্বশুর বাড়িতেই বসে কাজ করতে হয়, শ্বশুর বাড়ির জিনিসই খেতে হয়, বাবার বাড়ির কিছু খাওয়া যায় না। এখন যতটা নিয়ম পালন করতে পারবো ততটা করব, কারণ আমার শাশুড়ি মাও অতটা, মানে সব কিছু আমার জন্য যে করবে সেটাও সে করতে পারছে না, করতে পারবে না। তার জন্য কিছু বাজার টাজার, মানে টুকটাক একটু যেটা আমি খাবো, একটু ফল, একটু চাল, এগুলো জোগাড় করে দিচ্ছে, সেগুলো দেবে। ওগুলো নিয়ে উঠেই আমি আমার বাবার বাড়িতে যাব, ওখানে বসেই কাজ টাজ করবো, ওখানে বসেই নিজের জন্য নিজে একটু রান্না করে খেতে হবে। কেননা যেখানে 3 দিনে কাজ করতাম সেটা তো আর 3 দিনে পারছি না, 3 দিন তো আজকে হয়েই গেল। ভাইদের সাথে আমার 10 দিন পর্যন্তই থাকতে হবে। আর ওরা তো ওদের মতন, যে ওদের যেটা নিয়ম আলসা পোড়ানো, মানে অবশ্যই যেটা বলে সেটা ওরা করবে। আর আমি যেহেতু অন্য গোত্রে চলে এসেছি, এর জন্য আমি ওদের সাথে করতে পারবো না, মানে খাবারটা এক মালসায় খেতে পারবো না, আমার জন্য আমার নিজেরই আলাদা করে রান্না করতে হবে। তো আতপ চালের ভাত রান্না করব, সেজন্যই শাশুড়ি মা আতপ চাল, কিছু সবজি টবজি এগুলো সব ব্যবস্থা করছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন বিরাস, মানে আঙুল দিয়ে একটু দাঁত মাজলাম, মুখটা ধোবো, শরীরটা ভালো লাগছে না, একটু দুর্বল লাগছে প্রচণ্ড। একটু হাঁটাহাঁটি করি ছাদের জন্য চলে আসলাম ফাঁকা জায়গায়। তো চলো মুখ টুক ধুয়ে নিই, তারপরে আবার আসছি। ছাদের থেকে নেমে আসলাম, এসে ঘরের সামনে সিঁড়িতে বসেছি, কেননা ভালো লাগছে না কোনো কিছুই। মায়ের কথা ভীষণ মনে পড়ছে, তার সাথে সাথে শ্বশুরবাড়ি বসে যে কাজ করব 3 দিনের কাজ, সেটাও করতে পারছি না। মানে নিজেকে যে কেমন লাগছে সেটা মানে বলে বোঝাতে পারবো না। আশা করে এসেছিলাম যে মেয়ের হাতের জলই তো প্রথমে পায় মায়েরা, মা হোক বাবা হোক যেই হোক, কিন্তু সেটা তো আমি করতে পারছি না, একটা বাধা তৈরি হয়ে গেল। এখন সেটাই ভাবছি যে কিভাবে কি করব, কবে করব। খুব খারাপ লাগছে। আমার শাশুড়ি মা দোকানে গিয়েছে, কেননা এই বাড়িতে তো আর থাকতে পারবো না, এখন যেতে হবে, আর এই বাড়িরই জিনিস খেতে হবে। তাই শাশুড়ি মা আমার জন্য কিছু বাজার আনতে গিয়েছে, উনি আসুক, আসার পরে তারপরে আমি আবার বাবার বাড়ির দিকে যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। কোনো কিছুই ভালো লাগছে না, যে বসে রয়েছে এখানে। বাইরে বসে থাকলে একটু বাইরের মানুষজনদের দেখলে ভালো লাগে। পিসি শাশুড়ি এসেছিলো, এতক্ষণ কথা বলে গেল, আর আমি যেখানে বসে রয়েছি, শরীরটাও ভালো নেই, তার সাথে সাথে মনটাও ভালো লাগছে না। বাড়ির গাছের বেগুন হয়েছে, সেই বেগুনই আমার শাশুড়ি মা কয়েকটা এই যে আমাকে তুলে দেবে বলে, দেখো এই ছিঁড়ে নিচ্ছে। উনি আসলো এখন দোকান থেকে, কি কি এনেছে দেখিনি, তবে সব কিছুই ঘরে রয়েছে, দেবে সব কিছু। তাই পিসি শাশুড়ি এসে বলে গেল যে গাছে তো সুন্দর বেগুন হয়েছে, পিঙ্কি বেগুন সিদ্ধ দিয়েও খেতে পারবে। তাই শাশুড়ি মা এই যে বেগুনগুলো ছিঁড়ে নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য।
এই সময় মুখে না কেন, এই সময় মুখে না কেন, আমার দেরি হয়েছে দেখি। আমার ননদ আমার জন্য শাড়ি পাঠিয়েছে, শাশুড়ি মা সেখান থেকে আমাকে যে শাড়ি দিল। আর আমি তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটা শাড়ি এখানে কাজ করার জন্য, সেগুলো তো আর হলো না, সেগুলোই আবার এই যে ব্যাগে গুছিয়ে দিচ্ছে। আর শাশুড়ি মা যেগুলো নিয়ে এসেছে আমাকে খাওয়ার জন্য দেবে, চাল সবজি ফল টল, সেগুলো সবই যে ব্যাগে ভরে দিচ্ছে, কারণ আমার তো এখন বাবার বাড়িতে আবার ফিরে চলে আসতে হবে। তাই যে গুছিয়ে দিচ্ছে, গুছিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি চলে আসব। এখন আমার সাথে নিয়ে গেলে ভালো কিছু না, ওই যে বড়দের সাথে থাকলে তুমি কালকে এসে ভালো হয়, বয়স্ক একটা গার্জেন মানুষ না থাকলে ভালো থাকলে করতে একটা আমরা যাবো সবজি ফসানো চোখে দেখতে রক্ত দেখতে তারপরে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে চলে এসেছি। আর আসার পরে তোমাদের সামনে আর আসা হয়নি, কারণ সকালবেলায় এসেছি বাড়িতে, এসে স্নান করেছি, স্নান করে আমার যে নিয়ম কাজগুলো সেগুলো সব সেরেছি, একটু ফল টল মুখে দিয়েছি, তারপরে আতপ চালের ভাত রান্না করে খেতে হয়েছে, পিতলের গামলায় করে রান্না করেছি, কারণ আমি তো আর মালসা পোড়াতে পারবো না, এটা তো ছেলেদের করতে হয়, আর মেয়েরা তো এমনি 3 দিনে যেহেতু কাজ হয়ে যায়, এর জন্য মালসা পোড়ানোর কোনো কথাও আসে না এখানে। যেহেতু আমাকেও 10 দিন মানে নিয়ম পালন করতে হবে, আর 10 দিন তো একদম শুধু ফল খেয়ে থাকা সম্ভব হয় না, এর জন্য সবাই বলেছে যে একটু তুমি আতপ চালের ভাত রান্না করে খেও। তো আমি সব নিয়মই পালন করেছি, পিতলের গামলাতে করে আতপ চালের ভাত রান্না করেছি, করে ঘর বন্ধ করে মানে মুখ বুজে কলা পাতায় করে আতপ চালের ভাত খেয়েছি, সিন্দুক লবণ ঘি দিয়ে। সেটা তোমাদের সামনে দেখাইনি, কারণ এইসব জিনিস না দেখাতে ভালো লাগে না, তবু যেটুকু না দেখালে নয় সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, ঘুম আসছে না, প্রায় 11:30 বাজে। এখন ভাবলাম ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, তো তোমাদের সাথে কিছু কথা বলে তারপর ভিডিওটা শেষ করি। আর যে এই প্রবলেমটা হয়ে গেছে এর জন্য তো আর কিছু করতে পারবো না। আমার ননদরাও ফোন করেছিল, খোঁজখবর নিচ্ছে, সব কিছু শুনছে, তো বললাম কারণ বলছি যে কী করা যাবে, যেটা বাধা হয়ে গেছে, বাধা হয়ে গেলে তো আর কিছু করা যায় না, দেখো যেটা করলে ভালো হয় সেটা করো। তবুও বড় ননদ বলেছে যে আমি বাড়িতে কথা বলি, ফোন করে দেখি, আলোচনা করে দেখি। তো আজকে বড় ননদ ফোন করেছিল, কিন্তু আমি ফোনটা ধরতে পারিনি, ছেলেই কথা বলেছে, কি বলেছে জানি না। আর এখনও আমি মানে শিওর বলতে পারছি না যে কোথায় কাজ করব, কবে করব, সেটা এখনও শিওর নয়। বড় ননদের সঙ্গে কালকে আবার কথা বলবো, তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে যে কোথায় কাজ করব, শ্বশুরবাড়িতে গিয়ে আবার করব নাকি বাবার বাড়িতে এখানেই করব ভাইদের সাথে, এখনও মানে সঠিক সিদ্ধান্ত হয়নি। তবে যাই হোক, কালকে জানতে পারলে তোমাদেরও জানাবো সেটা। আর আজকে বেশি কথা বলছি না, কারণ এখন আমার শরীরটা অতটা না ভালো নেই, কপাল যন্ত্রণা করছে। মায়ের ঘরে বসেছিলাম এতক্ষণ, দাদার সাথে কথা বললাম, দাদাও ভীষণ মন খারাপ করছে, নানান কথা তো হয়, সেটা তো তোমরা জানোই, কেননা মা চলে গেছে, মাকে নিয়ে নানান রকম
কথাবার্তা আমরা বলছি। দাদা সে হাউমাউ করে কান্না করছে, দাদাকে সান্ত্বনা দিলাম নানানভাবে। তারপরে হাটবার যেহেতু আমাদের এখানে, সেখানে একটু বসতে হলো। ভ্যান রাখে, তোমরা আগের ভিডিওতেও জানো, সেই ভ্যানের পয়সাগুলো কানেক্ট করতে হলো। তবে বাবা বাড়ি আসলো, বাবাকে খেতে দিলাম। দাদার জন্য একটু ফল টল নিয়ে গেলাম। ও বলছে এখন আমি আর খাবো না কিছু, আমি তো খেয়ে এসেছি। তবু নিয়ে গিয়েছিলাম যদি রাত্রে খিদে পায় বা যদি খেতে চায়, তো বলছে না আমি আর খাবো না। কেননা মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, তো মায়ের কথা মনে পড়ছে। যত যাই হোক, যখন ছিল তখন একরকম, আর এখন চলে গেছে এখন একরকম। যেহেতু দাদার সংসার নেই, বিয়ে টিয়ে করেনি, মাই ছিল ওর সব কিছু, ভালো মন্দ, রাগ অভিমান সব কিছু মায়ের সাথেই করতো। আর মা চলে গেছে বলে নিজেকেও অনেকটা শূন্য মনে করছে। এর জন্য কিছুক্ষণ পরপরই ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে, কান্না করছে। কেননা ছেলে মানুষ তো, সবার সামনে তো সেটা দেখাতে পারে না। ওর মনের মধ্যে অনেকটা কষ্ট চাপা রয়েছে, সেটাইও প্রকাশ করতে পারছে না। তবু আমি তো ওকে চোখে চোখে রাখছি। আমি জানি যে আমার দাদা কেমন, কতটা ভীতু, কতটা কি। আমি সেগুলো, ভালোবাসাটা তো সবার সবসময় তো দেখিয়ে ভালোবাসা দেখানো যায় না, না, ভালোবাসাটা অনুভব করার জিনিস। যে বুঝতে পারে সে পারে, এটাই আর কি। আর কি বলবো, যে চলে গেছে সেটা তো আর আমাদের ধরে রাখার কোনো ক্ষমতা নেই। যে আমরা ধরে রাখতে পারলে অবশ্যই ধরে রাখতাম। এখন মনকে সান্ত্বনা দিতে হবে, মা যেখানে গেছে ভালো থাকে, যেন সুখে থাকে, যেন সুস্থ থাকে। যে কষ্ট পেয়েছে, এই কষ্ট যেন আর তার জীবনে না আসে, সে যেন নতুন জীবন পায়, ভালোভাবে জীবন কাটাতে পারে, সে যেন সুস্থ জীবনে আবার ফিরে আসে, এটাই বলবো। সে যেন স্বর্গবাসী হয়। তোমরাও আমার মায়ের জন্য একটু ঠাকুরের কাছে কামনা করো, আমার মা যেন খুব ভালো জায়গায় থাকতে পারে, খুব সুখে থাকতে পারে সেখানে। কেননা আমরা তো যেভাবে দেখেছি মাকে কষ্ট পেয়েছে, সেটা দেখা যায় না। এখন সেটাই মনে সান্ত্বনা দেব, যেন মা সামনের জীবনগুলো ভালোভাবে কাটাতে পারে, সে নতুন জীবন পায়, ভালো সুস্থ জীবন পায়। এটাই আমার চাওয়া ঠাকুরের কাছে। তো চলো, আজকে আর কথা বলবো না, 12টা বেজে গেল প্রায়। আজকের মতো এ পর্যন্তই। যদি সম্ভব হয় আগামীকাল আবার তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও আনবো। কতদূর কী করতে পারবো না পারবো জানি না, তবে চেষ্টা করব তোমাদের কিছুটা আপডেট দেওয়ার জন্য। চলো, আজকের মতো গুড নাইট।